আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। শুরুতেই আপনাদের একটি প্রশ্ন করতে চাই। দুর্নীতি দমন কমিশন দুদক প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের দুর্নীতি কমেছে নাকি বেড়েছে? কেন বেড়েছে? এর পেছনে কারণটা কি? এসব প্রশ্নের উত্তর খুঁজব। তার আগে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আহ, দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্তির পর 2004 সালে জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম শক্তিশালী কমিশন হিসেবে দুদক প্রতিষ্ঠিত হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আহ, প্রতিষ্ঠার পর থেকেই এটি ক্ষমতাসীনদের সুতোর টানে চলছে। কার্যত এটি ক্ষমতাসীনদের আহ, রাজনৈতিক প্রতিপক্ষ এবং ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এক্ষেত্রে আপনারা স্মরণ করতে পারেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা। জিয়া অর্ফানেজ এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অ্যাকাউন্ট থেকে 2 কোটি টাকা তার অন্য একটি অ্যাকাউন্টে স্থানান্তর করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। এখানে বলে রাখা ভালো, আপনারা জেনে থাকবেন, এই ধরনের অভিযোগে যদি মামলা করতে হয় তাহলে দুদককে প্রতিদিন কয়েক হাজার মামলা করতে হবে। আপনারা জেনে থাকবেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ধরনের যেসব ট্রাস্ট আছে, সেখানে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়, স্থানান্তর হয়। আরও জেনে থাকবেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমলে ট্রাস্টের টাকা হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, আত্মসাৎ হয়েছে। এ নিয়ে একটি কথাও দুদক উচ্চারণ করেনি। পক্ষান্তরে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অন্য কোনো বৈধ অভিযোগ না পেয়ে একটি হাস্যকর অভিযোগে মামলা করেছিল। কার্যত এটি শেখ হাসিনার ইশারায় এই মামলাটি হয়েছিল। আপনারা জানেন তাকে এই জন্য 2 বছর জেল কাটতে হয়েছে এবং জেলখানায় তাকে স্লো পয়জন দেওয়া হয়েছিল। কার্যত শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা এবং তার শতাদর্শে ঈর্ষান্বিত হয়ে দুঃখিত তাকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মোকাবেলা করার সৎ সাহস না থাকার ফলে তাকে তার ফেসিবাদ টিকিয়ে রাখার জন্য, আজীবনের জন্য ফেসিবাদ টিকিয়ে রাখতে তাকে সুকৌশলে স্লো পয়জন দিয়ে মেরে ফেলার পরিকল্পনা থেকেই এই মামলাটি দেওয়া হয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে বেগম খালেদা জিয়া এখনো বেঁচে আছেন এবং এদেশের লক্ষ কোটি মানুষের অকুণ্ঠ ভালোবাসা নিয়ে তিনি সুস্থ হয়ে উঠছেন এবং আগামীকালই তিনি দেশে ফিরে আসছেন। এটি নিঃসন্দেহে সকল গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত আনন্দের একটি বার্তা বলে আমি মনে করি। যাই হোক, আমি যে কথা বলছিলাম, তো দুদক একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হয়ে বেগম খালেদা জিয়ার মতো এরকম অতুলনীয়, অসাধারণ সততার অধিকারিণী একজন ব্যক্তির বিরুদ্ধে যে মামলাটি করেছে, আমি মনে করি দুদককে এর জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত। কারণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে দুদক ব্যক্তি শেখ হাসিনার ইচ্ছা পূরণে যেভাবে গোলামের মতো কাজ করেছে, গোলামের মতো ব্যবহৃত হয়েছে, এটি কোনো সুস্থ বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। এক্ষেত্রে সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জেনে বিস্মিত হবেন যে বেগম খালেদা জিয়া একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন,
এদেশের সবচেয়ে জনপ্রিয় দল, বিএনপির প্রধান নেতা চেয়ারপারসন, তার স্বামী একজন জিয়াউর রহমান দীর্ঘকাল সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, সেনা প্রধান ছিলেন, স্বাধীনতার ঘোষক বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। কিন্তু ঢাকা শহরে তাদের একটি বাড়ি নেই, একটি ফ্ল্যাট নেই, একটি প্লট নেই, এমনকি একখণ্ড জমিও নেই। পক্ষান্তরে এই বেগম খালেদা জিয়াকে, যিনি 2 কোটি টাকার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে রাখার অপরাধে মামলা দিয়েছিলেন, তাকে স্লো পয়জন দিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিলেন, সেই পৈশাচিক শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান 2টি বাড়ি রেখে গেছেন, একটি সুধা সদন, একটি ধানমন্ডি 32-এ, যেটি কদিন আগে ভেঙে ফেলা হয়েছে। আপনারা জেনে থাকবেন শেখ মুজিবুর রহমান সাহেব 32-এর এই বাড়িটি সরকারি ভাবে পেয়েছিলেন, পরবর্তীতে তিনি সেটি নিজে বিল্ডিং করেছিলেন। এবং শেখ মুজিবুর রহমান পাকিস্তানের একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন, 10,000 টাকা বেতন পেতেন। সেই কোম্পানিটির নাম ছিল আলফা ইন্স্যুরেন্স, আলফা লাইফ ইন্স্যুরেন্স। তিনি রাত দিন পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতেন, অন্যদিকে পাকিস্তানি কোম্পানিতে চাকরি করতেন। তো সেই দ্বিচারিতার যে বৈশিষ্ট্য, সেটি শেখ হাসিনার মধ্যে পুরোপুরি আছে। আপনারা স্মরণ করতে পারেন, শেখ হাসিনা মুখে বলতেন তার ক্ষমতার প্রতি, অর্থ সম্পদের প্রতি কোনো লোভ নেই, কিন্তু সেই শেখ হাসিনা 2096 সালে প্রথমবার ক্ষমতায় এসে গণভবনটি নিজের নামে 1 টাকায় লিখে নিয়েছিলেন। পরবর্তীতে বিএনপি সরকার 2001 সালে সেটি বাতিল করে। আবারও 2009 সালের 6 জানুয়ারি শপথ নেয়ার পর দ্বিতীয় মেয়াদে শেখ হাসিনা গণভবনটি তার নিজের নামে লিখে নিয়েছিলেন। এর বাইরেও তার, আপনারা নিশ্চয়ই জেনেছেন, পূর্বাঞ্চলে 60 কাঠা তার পুরো পরিবারের নামে, দেশের বিভিন্ন জায়গায় রিসোর্ট, বিলাসীবহুল বাড়ি, প্লট প্লেটের অভাব নেই। হাজার হাজার কোটি টাকা বিভিন্ন সারা পৃথিবীর বিভিন্ন অ্যাকাউন্টে গচ্ছিত করে রেখেছেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন, একজন জিয়া এবং একজন শেখ মুজিব, একজন হাসিনা এবং একজন খালেদার মৌলিক পার্থক্য কতটুকু। সত্যিকার অর্থে জিয়া পরিবার এদেশে সর্বদাই গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছে, বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, কিন্তু কখনোই দেশপ্রেম, গণতন্ত্র এবং মানুষের অধিকারের প্রশ্নে আপোষ করেননি। একজন বেগম খালেদা জিয়া, আপনারা জেনে থাকবেন, 2008 সালে 111 সরকারের সময় বেগম জিয়াকেই পরবর্তী নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। বিনিময়ে তারা ইনডেমনিটি চেয়েছিলেন, অর্থাৎ তাদেরকে বৈধতা দেওয়ার গ্যারান্টি চেয়েছিলেন। কিন্তু সেই তেজস্বী নেত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া তাদের সেই দাবিকে প্রত্যাখ্যান করে জেল, জুলুম, নির্যাতনকে আলিঙ্গন করে নিয়েছিলেন। পক্ষান্তরে শেখ হাসিনা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই আবদার লুফে নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। এটাই হচ্ছে খালেদা এবং হাসিনার মধ্যে মৌলিক পার্থক্য। সম্মানিত দর্শক শ্রোতা, দুদককে ব্যবহারের এই যে প্রবণতা, এটি শুধু পতিত স্বৈরাচার শেখ হাসিনাই করেছে এমন নয়, ইউনূস সরকারও স্বৈরাচার হাসিনার মতোই দুদককে ব্যবহার করছে। আপনারা নিশ্চয়ই স্মরণ করতে পারেন, সম্প্রতি জিএম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে। আমি মনে করি এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং হাস্যকর একটি অভিযোগ।
কারণ আপনারা জানেন এই জিএম কাদের বাণিজ্য মন্ত্রণালয় এবং বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। সে সময় তার হাজার হাজার কোটি টাকা কামানোর সুযোগ ছিল, কিন্তু তিনি 1 টাকাও অবৈধভাবে অর্জন করেননি। আমি একজন সংবাদকর্মী হিসেবে তাকে খুব কাছে থেকে দেখেছি এবং তাকে আমি অনেক দিন ধরে চিনি। ফলে আমি তার এই আর্থিক সততার বিষয়টি আপনাদেরকে সাক্ষী রেখে দুদককে চ্যালেঞ্জ করে বলছি, দুদক এটি আগামী 100 বছরেও প্রমাণ করতে পারবে না। তবে হ্যাঁ, পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার ক্ষমতার দোসর হিসেবে জিএম কাদের তথা জাতীয় পার্টি যে ভূমিকা রেখেছে সেটা লজ্জাজনক, সেটা খুবই দুঃখজনক, ক্ষমারও যোগ্য। জিএম কাদের আর্থিক সততার সঙ্গে তার রাজনৈতিক এবং নৈতিক আচরণের যে বিশাল তফাৎ, এটা সত্যি এক রহস্যজনক অধ্যায় বলে আমি মনে করি। দুঃখজনকভাবে শেখ হাসিনার ফেসিবাদ তথা অবৈধ ক্ষমতার পালে এই জিএম কাদের অনেকটা প্রশ্নাতীতভাবে সহযোগিতা করেছেন, তার অবৈধ ক্ষমতার পালে হাওয়া দিয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক এবং ক্ষমারও যোগ্য বলে আমি মনে করি। এই জন্য তার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া যেতে পারে, এতে আমার কোনো সন্দেহ নেই। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটি হাস্যকর বিষয়, সাকিব আল হাসান। আপনারা জানেন দুদক তাকে শুভেচ্ছা দূত করেছিল, কিন্তু যখন তাকে দূত করা হয় তখনই কিন্তু সে দুর্নীতিবাজ ছিল। সে সময় কিন্তু সে সাধু ছিল না। কিন্তু এই যে বললাম সুতোর টান, দুদকের আসলে কোনো নিজস্ব সত্তা নেই, দুদক সুতোর টানেই সবকিছু বাস্তবায়ন করে। এটি আরেকটি জ্বলন্ত উদাহরণ। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলতে চাই। বিশ্বাস বিল্ডার্সের মালিক নজরুল ইসলাম দুলাল, যিনি শেখ হাসিনা তথা ফ্যাসিস্টের অন্যতম দোসর, গত 15 বছরে এই দুলাল কম করে হলেও 50,000 কোটি টাকার টেন্ডার পেয়েছেন, আরো বেশি হতে পারে। তো সেই নজরুল ইসলাম দুলাল ঝিনাইদহ 1 আসন থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করারও প্রয়াস নিয়েছিলেন এবং শেখ হাসিনার সঙ্গে তার অনেক ছবি ইন্টারনেটে দেখা যাচ্ছে। তো আমাদের এই সরকার ফ্যাসিস্টের দোসর খুঁজে বেড়াচ্ছে, অথচ রাজধানীর বুকেই তিনি বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এবং আপনারা সন্তোষ শর্মা নামে একজন ব্যক্তিকে চেনেন, রয়ের অন্যতম এজেন্ট। সেই সন্তোষ শর্মা হচ্ছে এই বিশ্বাস বিল্ডার্সের মালিক নজরুল ইসলাম দুলালের অন্যতম প্রধান সহযোগী। এই নজরুল ইসলাম দুলালকে এই দুদক চারিত্রিক সনদ দিয়ে দিয়েছে, তিনি সতীসাধী একজন মানুষ। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছিল এবং দুদক তাদের সেই প্রত্যাশিত উপঢৌকন পেয়ে, অর্থাৎ দুলাল দুদকের মন ভরতে পেরেছেন, দুদককে সন্তুষ্ট করতে পেরেছেন, ফলে তিনি একটি চারিত্রিক সনদ পেয়ে গেছেন। এরকমভাবে দুদক অব্যাহতভাবে এই কাজটি করে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন একসময় র্যাব ক্রস ফায়ার চালু করেছিল, মানুষ হত্যা করেই একটি ক্রস ফায়ারের গল্প শোনাতো। দুদকও ঠিক অনুরূপ। দুদকের একটি ভালো প্রবণতা হচ্ছে যে তারা যখন যাকে মনে করে তাকে তাদের সেই জালে বন্দি করে তার কাছ থেকে সন্তোষজনক অর্থ হাতিয়ে নিয়ে তাকে সার্টিফিকেট ধরিয়ে দেয়, সততার সার্টিফিকেট, অর্থাৎ নির্দোষ, তার কোনো সমস্যা নেই। পক্ষান্তরে
কেউ যদি তাদের সেই চাহিদা মেটাতে সক্ষম না হয়, তাহলে তারা তাকে শার্ট প্যান্ট খুলে ন্যাংটা করে ছেড়ে দেন। তো জনগণের করের টাকায় এই ধরনের অসভ্যতা দুদক দিনের পর দিন, বছরের পর বছর করে চলেছে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ব্যাপারে আমাদের মিডিয়াতে এর কোনো প্রতিফলন কি আপনারা দেখছেন? না। এই যে বলেছিলাম যে দেশের মিডিয়াটা কার্যত মাফিয়া চক্র দখল করে নিয়েছে, ফলে সত্যিকারের যে সংবাদটি আপনার আমার দেশের মানুষের কল্যাণে আসতে পারে, এমন কোনো সংবাদ কিন্তু আসলেই আমাদের গণমাধ্যম দিতে পারে না। এটি আমাদের জন্য সত্যি আরেকটি দুর্ভাগ্যজনক চিত্র। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন দুটি নাম, খুরশিদ আলম এবং মোশাররফ হোসেন কাজল। তারা প্রায় গত 15 বছরে দুদকের আইনজীবী হিসেবে শত শত কোটি টাকা ইনকাম করেছেন। তো দুদককে আমি প্রশ্ন করতে চাই, আপনারা কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছেন? কেন পারেননি? তাহলে আপনি যদি আপনার লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারেন, শুধু যে দুদকের এই 2 আইনজীবী তা নয়, দুদকের অনেক কর্মকর্তা যারা তদন্ত কাজের সঙ্গে সংশ্লিষ্ট, একটি চক্র আছে যারা চিঠি দিয়ে অনুসন্ধানের নামে নিরীহ মানুষকে হয়রানি করেন এবং তারা তাদের কাঙ্ক্ষিত টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে সার্টিফিকেট ধরিয়ে দিচ্ছেন। এটা তাদের হরদম চলছে। সরকার যদি 10 জনকে টার্গেটেড 10 জনের একটি তালিকা দেয়, তারা এটার সঙ্গে আরো 100 জনকে জড়িয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন। এটা অবশ্যই দুদককে দুঃখিত আমলে নিতে হবে এবং তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ধরনের বহু অভিযোগ আমাদের কাছে আসছে। দুদকের সবচেয়ে বড় যে এখন চেয়ারম্যান জনাব আব্দুল মোমেন সাহেব, তিনি একজন সৎ মানুষ, ভদ্রলোক মানুষ। তিনি যখন স্বরাষ্ট্র সচিব ছিলেন, আমার সঙ্গে একাধিকবার দেখা হয়েছে পেশাগত প্রয়োজনে। তার সৌজন্যতার কথা আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। কিন্তু একথাও স্বীকার করতে হবে যে জনাব মোমেন, আপনাকে আমি বলতে চাই, আপনি একজন সৎ মানুষ, এটা আমাদের জন্য খুবই আশার কথা। কিন্তু আপনার সঙ্গে যারা কাজ করছেন, আপনার অধীনস্থরা, তারা কিন্তু সেই আগের মতোই একই কাজ করে যাচ্ছেন। অর্থাৎ নিরীহ মানুষকে হয়রানি করছেন, তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন এবং অন্যদিকে টাকার বিনিময়ে সত্যিকারের দুর্নীতিবাজদেরকে তারা সততার সার্টিফিকেট দিচ্ছেন। তো এখন আপনি সারা জীবন সততার সঙ্গে চাকরি করেছেন, সুনামের সঙ্গে চাকরি করেছেন, তো এই পর্যায়ে এসে আপনি যদি এটা থামাতে না পারেন, তাহলে দুর্নীতির যে কলঙ্ক, দুদকের যে কলঙ্ক, দুর্গন্ধ, সেটা কিন্তু আপনার গায়েও লেগে যাবে। তা আপনি এই বয়সে, এই পর্যায়ে এসে সারা জীবন সুনামের সঙ্গে চাকরি করে দুদকের এই কলঙ্ক কেন গায়ে মাখবেন? আপনি যদি এই অপতৎপরতা বন্ধ করতে না পারেন, যদি আপনার পিছনে কোনো বাধা থাকে, তাহলে আপনি সেই বাধা ছিন্ন করে আপনি বেরিয়ে আসুন। আপনি ঘোষণা দিন যে না, এটি কাজ করার যথাযোগ্য কোনো জায়গা নয়, এখানে সত্যিকার অর্থে দুর্নীতি দমন করার মতো পরিবেশ নেই। আমি মনে করি আপনি শতাদর্শকে লালন করে আপনি এরকম একটি ঘোষণা দিতে পারেন। আর যদি আপনি সেটা না পারেন, তাহলে অবশ্যই আপনাকে সমস্ত দায়ভার বহন করতে হবে। তবে আমি মনে করি আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, আপনি দেশের একজন সৎ আমলা হিসেবে
আপনার কাছে নাগরিক হিসেবে আমাদের দাবি থাকবে, আপনি যদি তাদের তৎপরতা বন্ধ করতে না পারেন এবং নিরীহ মানুষকে, অসহায় মানুষকে যদি হয়রানির হাত থেকে মুক্ত রাখতে না পারেন, তাহলে দিন শেষে এর সমস্ত দায়ভার আপনাকেই বহন করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।